আনিসুল হক পলক সহ আওয়ামী লীগের 18 মন্ত্রী প্রতিমন্ত্রী ও 23 এমপির দুর্নীতি তদন্তের সিদ্ধান্ত দুদকের। তাকসিমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। হত্যা চেষ্টার অভিযোগে সাবেক অতিরিক্ত কমিশনার হারুনের বিরুদ্ধে জয়নাল আবেদিন ফারুকের মামলা। শিক্ষার্থীর মুখ চেপে ধরা শাহবাগ থানার ইন্সপেক্টর আরশাদ হোসেন সাময়িক বরখাস্ত। ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের সব সিটি মেয়রকে অপসারণ। সরানো হয়েছে উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভার মেয়রদের। দায়িত্বে প্রশাসক। লঘুচাপের কারণে বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি। রাস্তাঘাট তলিয়ে পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি, দোকানপাটে ভোগান্তি চরমে। শুভেচ্ছা, যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ 41 জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এদের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই আছেন। আজ কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দুদক থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গতকাল দুদক চেয়ারম্যানের কাছে তাদের তালিকা এবং সম্পদ বৃদ্ধির পরিসংখ্যান দিয়ে অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। আর এদিন দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন বলেছেন, কমিশনে অভিযোগ করে থাকলে কমিশন সেটি তার বিধি অনুযায়ী দেখবে এবং এটি কমিশনের নৈমিত্তিক কাজ। দুদক সচিবের এমন বক্তব্যের পরদিনই অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় সম্পদ বেড়েছে এমন রাজনৈতিক নেতাদের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিলেও নানামুখী চাপে দুর্নীতি বিরোধী সংস্থা সেটি নিয়ে আর এগোয়নি। 2011 সালের জাতীয় সংসদ ভবন এলাকায় মারধরের ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এবং বিপ্লব কুমারের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলা তিনি দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেন, 2011 সালে বেশ কয়েকজন সংসদ সদস্য সহ মানিক মিয়া এভিনিউয়ে হরতালের সমর্থনে মিছিল করছিলেন তারা। এ সময় তখনকার তেজগাঁ জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ এবং মোহাম্মদপুর এলাকার এডিসি বিপ্লব কুমার সরকার সহ বেশ কয়েকজন পুলিশ তাদের মিছিলে বাধা দেয়। এক পর্যায়ে হারুন ও বিপ্লব তাদের সাথে অপেশাদার আচরণ ও গালিগালাজ শুরু করে। পরে জয়নুল আবেদিন ফারুককে মারপিট করা হলে তিনি রাস্তায় পড়ে যান। এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় তিনি মামলার আবেদন করলেও তখন তা গ্রহণ করা হয়নি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। সংস্থাটির উপপরিচালক জয়নাল আবেদিনের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত রোববার হারুনের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের সিদ্ধান্ত নেয়। বিগত সরকারের সময় প্রভাবশালী পুলিশের এই কর্মকর্তা রাজধানীতে 2 ডজন বাড়ি, অর্ধ শতাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে বলে অভিযোগ। আর যুক্তরাষ্ট্র, দুবাই, জেদ্দা সহ বিদেশেও অঢেল সম্পদ গড়েছেন। এদিকে প্রায় 3 বছর ধরে ঝুলে থাকা শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে গতি পেয়েছে। তার অবৈধ সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। শিক্ষার্থীর মুখ চেপে ধরা শাহবাগ থানায় কর্মরত সেই পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ডিএমপি জানায়, গত 31 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন। তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরুদ্ধে ধারণা সৃষ্টি সহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তার প্রেক্ষিতেই সাময়িক বরখাস্ত করা হয়। আর আন্দোলনরত শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে বলে ডিএমপি জানিয়েছে। 495 উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া
আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়র এবং ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করেও প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। ১৬ আগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে জানা হয়, পরিস্থিতি বিবেচনায় সরকার জনস্বার্থে সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়র এবং কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সাথে সেখানে প্রশাসকও নিয়োগ দিতে পারবে। এমন বিধান রেখে স্থানীয় সরকারের সকল পর্যায়ে সংশোধন অধ্যাদেশ ২০২৪-এর খসড়ার অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এই সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রহীনতার দিকেই গিয়েছিল বাংলাদেশ। হাইকোর্টে রিট করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ২ জন ভোটার, সাথে ছিলেন আরও কয়েকজন। শুনানি শেষে ৮ সপ্তাহে রুল জারি করেন হাইকোর্ট। এতে ৫টি পক্ষকে বিবাদী করা হয়েছে। ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এর মাধ্যমে সংবিধানের ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়। তাছাড়া রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবেও স্বীকৃতি দেওয়া হয় এই সংশোধনীতে। আর সে সময় রাজনৈতিক প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বাতিল করা হয়। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে ৫০ করা হয়। সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ বন্ধ করা হয়। বিরোধী দল বিএনপির বর্জনের মধ্যেই ২৯১ ভোটে বিলটি জাতীয় সংসদে পাশ হয়। বেসিক স্ট্রাকচারে হিট করেছে পঞ্চদশ সংশোধনী। সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার, জালিয়াতির মাধ্যমে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে এখনো একটি মহল ষড়যন্ত্র করছে, এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। এরপরে দোয়া ও বিশেষ মুনাজাত করা হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরাও এই কর্মসূচিতে যোগ দেন। সেখানে নানা ইস্যুতে হাসিনা সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সমর্থন দিবে বিএনপি। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। পাচারকৃত অর্থ দেশে ফেরাতে ইইউর সহযোগিতা চাইলেন বিএনপি নেতারা। সকালে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডক্টর বার্নেট স্প্যানিয়ার। সকাল 10:30 নাগাদ তিনি বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতি ও সুশাসন প্রতিষ্ঠায় ইউরোপীয় জোট কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। আরও বললেন, পুরোপুরি গণতন্ত্র কিভাবে ফেরানো যায় সেই প্রসঙ্গও আলোচনায় উঠে আসে। এই বৈঠকে বিএনপি প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অ্যানি চৌধুরী, পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য শাম্মা উবায়েত। আর বৈঠকে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হতে চলেছে তা নিয়ে বিস্তর আলাপ হয়েছে বলে বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে এবং গুড গভর্নেন্স, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে এগুলোর প্রতিকার কি এবং কিভাবে এগুলোকে আবার ট্র্যাকে আনা যায়, সঠিক জায়গায় আনা যায়, আর সেখানে তাদের কি সহযোগিতা থাকতে পারে, অর্থনীতির ক্ষেত্রে তাদের কি সহযোগিতা থাকতে পারে, আর বাংলাদেশকে আর্থিকভাবে অর্থনৈতিকভাবে যে উন্নয়নের জন্য তাদের সাথে আমাদের একটা ফ্রেমওয়ার্ক, একটা এগ্রিমেন্ট আছে ইইউর সাথে। তো সেই আর্থিক খাতে তাদের রিফর্মসগুলি, সংস্কারগুলো কি কি করা যায় যাতে করে তাড়াতাড়ি আমরা আবার অর্থনৈতিকভাবে সঠিক জায়গায় দাঁড়াতে পারি।
দেশের 12 সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছে আর তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত 2টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপসারিত মেয়ররা হলেন ঢাকা দক্ষিণ সিটির ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটির আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটির রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটির তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটির AHM খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটির আবুল খায়ের আবদুল্লাহ, রংপুর সিটির মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিলেট সিটির মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটির ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটির তাহসিন বাহার সূচনা, গাজীপুর সিটির জায়দা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটির মেয়র সেলিনা হায়াত আইফি। দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এদিকে ঢাকা ওয়াসার সাবেক MD তাকসিম খানের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার 7 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সময় মিডিয়া লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে আইনজীবী আহসানুল করিম জানিয়েছেন। সকালে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখের সরকারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবী জানিয়েছেন, সময় টেলিভিশনে বিশৃঙ্খলা এমনকি প্রাণহানির শঙ্কা থেকেই বন্ধ রাখার আবেদন করা হয়। তবে এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করবেন বলে জানিয়েছেন সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, এক বেঞ্চে বিচারাধীন মামলার তথ্য গোপন করে অন্য বেঞ্চে গিয়ে আবেদন করা হয়েছে আর ওই আবেদনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে 22 আগস্ট। যদিও আহসানুল করিম বলেছেন, কিছুই গোপন করা হয়নি, 2টি বেঞ্চে আবেদনের বিষয় ভিন্ন। এ গ্রুপের এমডি থাকলে বি গ্রুপের চেয়ারম্যান থাকবে, বি গ্রুপের এমডি থাকলে এই গ্রুপের চেয়ারম্যান থাকবে। তারা এমডিকে বাইর করে দিচ্ছে, তো রেজুলেশন করছে, রেজুলেশন চ্যালেঞ্জ করছে। কোম্পানি কোর্টে পেন্ডিং আছে, কোম্পানি কোর্টে অ্যাডমিট হয়েছে এবং সেটা 22 তারিখে হিয়ারিং জন্য ফিক্সড আছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হলো আন্দোলনে আহত ও তাদের পরিবারের বিষয়ে তথ্য সংগ্রহ করা এবং তাদের পুনর্বাসন করা, এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে যান সমাজ কল্যাণ উপদেষ্টা। এ সময় কোনো হাসপাতালে আহতদের বিল নিয়ে জটিলতা তৈরি হলে সেই তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান সাংবাদিকদের। সেই সাথে চিকিৎসায় গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এ সময় চিকিৎসা ব্যবস্থাপনায় আস্থা রাখার অনুরোধ জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। বলেন, সরকারি হাসপাতালগুলো নজরে রাখা হবে, কিছু ঘাটতি থাকলেও তা নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি। আমাদের বাচ্চারা যারা এই যুদ্ধ করলো, তাদের প্রতিষ্ঠা, তাদের পুনর্বাসন, তাদের সুস্বাস্থ্য আমাদের প্রধান দায়িত্ব। অনেকে তাদের কর্মজীবন হারিয়ে ফেলেছে, অনেকের পরিবার নিঃস্ব হয়ে গেছে, কারণ এই ছিল একমাত্র তাদের উপার্জনকারী। সেই জায়গাটায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা নৈতিক দায়িত্ব আছে। আমি সেই জায়গাটার জন্য আজকে এসেছি। তাদের পুনর্বাসন কিভাবে ঘটাবো, আজকে থেকে শুরু হয়ে গেল তাদের পুনর্বাসনের কর্মকাণ্ড। বৈষম্য বিরোধী ব্যানারে নানান দাবিতে এখনও রাজপথে মানুষ। বিভিন্ন সংগঠন, সংস্থা, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের নানা দাবিতে প্রতিদিনই বিভিন্ন মোড় অবরোধ সহ নানা কর্মসূচি চলছে। যানজট দেখা দিচ্ছে, রাস্তায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে স্বাভাবিকের চেয়ে সময় অনেক বেশি লাগছে। 15 বছরের নানা বঞ্চনা, বৈষম্য অবসানে নতুন সরকারের কাছে জনগণের নানান দাবি। গেল কদিন ধরেই বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন অনেকেই। কোথাও মানববন্ধন করতে গিয়েও হয়ে যাচ্ছে সমাবেশ। দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ সহ নানা ইস্যুতে সরকারি বেসরকারি বিভিন্ন অফিস ঘেরাও আর অবস্থান কর্মসূচি। কোথাও দেখা যায় সড়কের একটি অংশ বন্ধ করে হচ্ছে সমাবেশ। এসবের প্রভাব পড়ছে মূল সড়কে। যানজট লেগেই আছে রাজধানী জুড়ে। জরুরি কাজে বের হওয়া নগরবাসী ক্ষুব্ধ, কেউ হেঁটেই যাচ্ছেন গন্তব্যস্থলে। নিজের কাজগুলো ঠিকঠাক সব সময় মতো করতে পারতেছি না, এটা আমরা খুব বিরক্ত ফিল করতেছি। যেখানে আমরা আগে 2 থেকে 3 মিনিটের একটা সিগনালে অপেক্ষা করতাম, সেখানে এখন দেখা যাচ্ছে যে আধা ঘন্টা 40 মিনিট, ইভেন 1 ঘন্টাও থাকতে হচ্ছে। যারা মধ্যবিত্ত বা চাকরি করি, আমাদের সারা জীবনে সাফার করে দেব। আধা ঘন্টার রাস্তা 1 ঘন্টা লেগে যায় বা 2 ঘন্টা লেগে যায়। আমাদের রিক্সা চালানে যে অবস্থা হইতেছে তা শুধু আমরাই জানি আর আমাদের আল্লাহ জানে। আজ 15 দিন যাবত বাড়িতে কোনো টাকাই পয়সা দিতে পারি না।
দাবি আদায়ের আন্দোলনকে যৌক্তিক বলছেন অনেকেই, তবে বিভিন্ন কর্মসূচি দেওয়ার সময় সাধারণ জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। সাফারিংস তো আছে, কিন্তু এই সাফারিংসটার মধ্যে দিয়ে আমাদের এখন যেতে হবে। উই হ্যাভ টু টেক ইট অ্যাজ ইট আওয়ার ওন। এটা যদি মধ্যে দিয়ে না যাই তাহলে তো আমরা যে গণতন্ত্রের কথাটা বলতেছি আমরা সেটা তো পূরণ হবে। যে কোনো একটাই জায়গায় নির্ধারিতভাবে তারা মিছিল মিটিং করুক, আমাদের কোনো সমস্যা নাই। নতুন সরকার গঠন হয়েছে, তো এই সরকারের একটু ধাতস্থ হতে সময় লাগবে। তো আমাদের উচিত যে এখনই এরকম আন্দোলন ছোটোখাটো সব জায়গায় না করে কিছুদিন টাইম দিয়ে আমরা যানজট সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত ট্রাফিক পুলিশও। শারীরিকভাবে আমাদের ভেহিকেলের সংখ্যা অনেক বেশি, আর তাছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিল বা বিভিন্ন ধরনের প্রতিরোধ বা অবরোধ করার কারণে আমাদের মানে গাড়ি চলাচলে কিছুটা হিমশিম খাওয়া লাগতেছে, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি। আন্দোলন বা কর্মসূচি যাই হোক, ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। যাপিত জীবনে ব্যাঘাত না ঘটিয়ে কর্মসূচি দেওয়ার পরামর্শ নগরবাসীর। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। লঘুচাপের কারণে বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা নগরী সহ কয়েকটি স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও দোকানপাটেও। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। অবিরাম বর্ষণে ডুবেছে সড়ক। বরাবরের মতোই বন্দরনগরীর আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, বহদ্দারহাট সহ নিচু এলাকা তলিয়েছে বৃষ্টির পানিতে। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, দোকানপাটেও। সড়ক জলমগ্ন থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী মানুষ ও স্কুলের শিক্ষার্থীরা। যানবাহনের অভাবে বিপাকে পড়তে হয় তাদের। গাড়ি বন্ধ হয়ে গিয়ে গাড়ি চালাতে পারতেছি না, মনে করেন গাড়ি স্টার্ট হয় না, আসা যাওয়া অনেক কষ্ট হচ্ছে। এখন আমরা কি করতে পারি? এখানে কোনো কাজ কিছু চলতেছে না। সিটি কর্পোরেশন এটা অবশ্যই দায়ী। তা আমরা চাই এটা অতি দ্রুত যাতে এর একটা মানে সমাধান করার জন্য। থেমে থেমে মাঝারি বৃষ্টি হয় বরিশালে। এতে নগরীর বগুড়া রোড, নবগ্রাম রোড, বটতলা সহ নিচু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। চলাচলে ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করছেন নগরবাসী। সামনে দোকান খুলতে পারতেছেন, দোকানের শাটার পর্যন্ত তলাই গেছে। সাবেক মেয়র ছিল, সেও বলছে যে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এই মেয়রও বলছে ঠিক হয়ে যাবে। এখানে মন্ত্রী ছিল, সেও বলছে এটা সমাধান করবে, কিন্তু কই আমাদের জনগণের তো দুর্ভোগ লাঘব হয়নি। ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে রানীরবাজার সড়ক, বিসিক শিল্পনগরী, ঠাকুরপাড়া সহ বিভিন্ন সড়ক জলমগ্ন হয়ে পড়ে। প্রয়োজনে যারা ঘর থেকে বের হন তাদের পোহাতে হয় চরম ভোগান্তি। গাড়ি এদিকে আসতে পারতেছে না, যার জন্য আমাদেরকে অনেক আগে নামাইছে। এখন আমরা ভিড়ে আমাদের গন্তব্যস্থলে যাইতে হইতেছে। রেলিদের অসুবিধা, রাস্তাঘাট পানি ছাড়া কোনো জায়গা নেই। কক্সবাজারেও নিম্নাঞ্চল জলবদ্ধ হয়ে পড়ে ভারী বৃষ্টিতে। পাহাড় ধসের শঙ্কায় সতর্কতা জারি করেছে প্রশাসন। মৌসুমি লঘুচাপের কারণে উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ।